অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্ট বাংলার সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি। অর্থাৎ তোমাদের বাংলার যে সাহিত্য মেলা বইটি রয়েছে, এই বইটির যে পাঠগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে, সেই পাঠগুলির সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি তোমাদের বলে দেব। যে প্রশ্নগুলি বলে দেব, প্রতিটি প্রশ্ন তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা 100% কমন পেয়ে যাবে। তাই আজকের ভিডিওটি অষ্টম শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো এবং যে প্রশ্নগুলি আমি তোমাদের দিচ্ছি এখন থেকেই তোমরা এগুলি প্রস্তুত করে নিও, কারণ তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আর খুব বেশি বাকি নেই। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। অষ্টম শ্রেণীর বাংলা সাজেশন থার্ড ইউনিট টেস্ট 2024। তোমাদের থার্ড ইউনিট টেস্ট বা তোমাদের যে অ্যানুয়াল পরীক্ষা হবে সেটি টোটাল 70 নাম্বার করে হবে। অর্থাৎ বাংলাতেও তোমাদের 70 নাম্বারের রিটেন এক্সাম দিতে হবে। এবার প্রথমে এই সাজেশনের প্রশ্নগুলি দেখার আগে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত যে পাঠগুলি তোমাদের পরীক্ষা হবে সেগুলি প্রথমে দেখে নাও। তোমাদের পরীক্ষা হবে জেলখানার চিঠি, স্বাধীনতা, আদাব, শিকল পরার গান, হরিচরণ বন্দ্যোপাধ্যায়, ঘুরে দাঁড়াও, শুভা, পরাজয়, মাসি পিসি, টিকিটের অ্যালবাম, লোকটা জানলই না। এই পাঠগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। প্রথম যে পাঠটি পরীক্ষা হবে সুভাষচন্দ্র বসু রচিত জেলখানার চিঠি। জেলখানার চিঠির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি প্রথমে দেখে নাও। প্রথম প্রশ্ন, জেলখানার চিঠি পাঠ্যটিতে পত্রখানি কে কোথা থেকে কাকে লিখেছিলেন? 2 নাম্বার, মান্দালয় জেল কোথায় অবস্থিত? 3 নাম্বার, নেতাজি ভবিষ্যতের কোন কর্তব্যের কথা এই চিঠিতে বলেছেন? কেন এই কর্তব্য স্থির তিনি করেছেন? কারা শাসন প্রণালী বিষয়ে কাদের পরিবর্তে কাদের প্রণালীকে তিনি অনুসরণযোগ্য বলে মনে করেছেন? এরপর 4 নাম্বার, পরের বেদনা সেই বোঝে শুধু যেজন ভুক্তভোগী। এই বাক্যটি থেকে লেখকের কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়? প্রতিটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কোনো প্রশ্ন কিন্তু তোমরা বাদ দিও না। এরপর 5 নাম্বার, মার্টিডম শব্দটির অর্থ কি? এই শব্দের উল্লেখ করে বক্তা কি বক্তব্য রেখেছেন? 6 নাম্বার, মানুষের পারিপার্শ্বিক অবস্থা কি কঠোর এবং নিরানন্দময়? যে ঘটনায় লেখকের মনে হয়েছে এটি সেই উপলব্ধি ঘটেছিল তার পরিচয় দাও। 7 নাম্বার, শুধু শাস্তি দেয়া নয়, সংশোধনী হওয়া উচিত জেলের প্রকৃত উদ্দেশ্য। তুমি এই বক্তব্যের সঙ্গে কি একমত? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। 8 নাম্বার, যখন আমাদিগকে জোর করে বন্দি করে রাখা হয় তখনই তাদের মূল্য বুঝতে পারা যায়। কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে? তাদের মূল্য বিষয়ে লেখকের বক্তব্য আলোচনা করো। এই যে 8টি প্রশ্ন দিলাম তোমাদের এখান থেকে, এই 8টি প্রশ্ন অবশ্যই কিন্তু তোমরা করে রেখো। এগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে, কোনো প্রশ্ন কিন্তু বাদ দিও না, এখন থেকে কিন্তু প্রস্তুত করে নিও। পরের যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো ল্যাংস্টন হিউজ রচিত স্বাধীনতা। এটির বাংলা তর্জমা করেছেন শক্তি চট্টোপাধ্যায় এবং মুকুল গুহ। এর ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। প্রথম প্রশ্ন, প্রকৃত স্বাধীনতা বলতে কি বোঝো? 2 নাম্বার, স্বাধীনতা কবিতার মধ্যে দুটি পক্ষ আছে, আমি পক্ষ এবং তুমি পক্ষ। এই আমি পক্ষ এবং তুমি পক্ষের মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? 3 নাম্বার, আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? এখানে আগামীকাল আর আজ বলতে কি বোঝানো হয়েছে? 4 নাম্বার, স্বাধীনতা কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। এই যে 4টি প্রশ্ন দিলাম, এই 4টি প্রশ্ন অতি অবশ্যই তোমরা করে রেখো। 4টি প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট স্বাধীনতা থেকে, কোনো প্রশ্ন বাদ দিও না। আরেকটি কথা বলে রাখি, যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে অসুবিধা হয় আমাকে কিন্তু অবশ্যই সেটি কমেন্ট করে জানাবে, আমি যথাযথভাবে সেই উত্তর তোমাদের তৈরি করে দেব। পরের যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে সমরেশ বসু রচিত আদাব। আদাবের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, কোন সময় পর্বের কথা আদাব ছোট গল্পে রয়েছে? 2 নাম্বার, ওইটার মধ্যে কি আছে? বক্তা কিসের প্রতি ইঙ্গিত করেছেন? 3 নাম্বার, সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল, তার এই হাসির কারণ কি? 4 নাম্বার, শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে, লেখকের অনুসরণে গল্পের ঘটনার রাতের দৃশ্য বর্ণনা করো। 5 নাম্বার, হিন্দু মুসলমান সম্প্রীতি আবহ আদাব গল্পে কিভাবে রচিত হয়েছে তা বিশ্লেষণ করো। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন।
নাম্বার ডাস্টবিনের দুই পাশে দুই প্রাণী, নিস্পন্দ নিশ্চল, উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো, এটিও কিন্তু ইম্পর্টেন্ট। 7 নাম্বার এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে, উদ্ধৃতিটির আলোকে এই সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করো। এই প্রশ্নগুলি অতি অবশ্যই করে রেখো আদাব থেকে, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। আরেকটা কথা বলি, তোমরা কিন্তু প্রত্যেকটি পাঠের বিষয় সংক্ষেপ খুব ভালো করে প্রস্তুত করে রেখো, কারণ বিষয় সংক্ষেপ যার ভালো করে প্রস্তুত থাকবে সে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তরই খুব সহজেই লিখতে পারবে। তো অতি অবশ্যই পাঠগুলির প্রশ্ন করার আগে বিষয় সংক্ষেপগুলি একবার অন্তত চোখ বুলিয়ে নিও। পরের যে পাঠটি পরীক্ষা হবে কাজী নজরুল ইসলাম রচিত শিকল পরার গান। শিকল পরার গানের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও। শিকল পরা ছল বলতে কবি প্রকৃতপক্ষে কি বোঝাতে চেয়েছেন? 2 নাম্বার মোদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল, পংক্তিটিতে আবার শব্দটি ব্যবহৃত হয়েছে কেন? 3 নাম্বার স্বাধীনতাকামী মানুষের মুক্তির বাসনা কিভাবে শিকল পরার গান কবিতায় ধরা পড়েছে তা আলোচনা করো। 4 নাম্বার বাঁধন ভয়কে করব মোরা জয়, কেন এই বাঁধন, কারা কিভাবে এই বাঁধন ভয়কে জয় করবে? এই 4টি প্রশ্ন অবশ্যই করে রেখো, তাহলে কিন্তু কমন পেয়ে যাবে। আর ওই যে বললাম বিষয় সংক্ষেপ করে রাখলে কিন্তু কোনো সমস্যা তোমাদের হবে না, অতি অবশ্যই সেটি কিন্তু আগে তোমরা প্রস্তুত করে রেখো। পরের যে পাঠটি পরীক্ষা হবে হীরেন্দ্রনাথ দত্ত রচিত হরিচরণ বন্দ্যোপাধ্যায়। এর ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে রাখো। এর কৃতিত্ব অনেকাংশ শান্তিনিকেতনের প্রাপ্য, কোন কৃতিত্বের কথা বলা হয়েছে? তার বহুলাংশ শান্তিনিকেতনের প্রাপ্য বলে লেখক মনে করেছেন কেন? 2 নাম্বার শান্তিনিকেতনের সঙ্গে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কিভাবে গড়ে উঠেছিল, প্রবন্ধ অনুসরণে তারা জীবনব্যাপী শাশ্বত সাধনার পরিচয় দাও। 3 নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সান্নিধ্যের পরিচয় প্রবন্ধটিতে কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। প্রতিটি প্রশ্ন কিন্তু করে রেখো, ভিডিওটি পজ করে করে দরকার হলে প্রশ্নগুলি খাতায় তোমরা লিখে নিয়ে অবশ্যই প্রস্তুত করে নিও। 4 নাম্বার একক প্রচেষ্টায় এরূপ বিরাট কাজের দৃষ্টান্ত বিরল, কোন কাজের কথা বলা হয়েছে, একে বিরাট কাজ বলার কারণ কি? 5 নাম্বার হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের সংকলিত অভিধানটির নাম কি? গ্রন্থটির রচনা, মুদ্রণ এবং প্রকাশনার ক্ষেত্রে নানাবিধ ঘটনার প্রসঙ্গ প্রাবন্ধিক কিভাবে স্মরণ করেছেন? 6 নাম্বার প্রাবন্ধিকের সাথে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত স্মৃতির প্রসঙ্গ প্রবন্ধটিতে কিভাবে অন্যান্যতার স্বাদ এনে দিয়েছে তা আলোচনা করো। 7 নাম্বার হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রাবন্ধিক হীরেন্দ্রনাথ দত্ত তার অনুরাগ কিভাবে ব্যক্ত করেছেন তা বিশদভাবে আলোচনা করো। এই 7টি প্রশ্ন অতি অবশ্যই দেখে রেখো, তাহলে কিন্তু কমন অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো প্রশ্নগুলি তোমাদের ভালো লেগে থাকলে এবং সাজেশন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। পরের পাঠ প্রণবেন্দু দাশগুপ্ত রচিত ঘুরে দাঁড়াও। ঘুরে দাঁড়াও ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, ঘুরে দাঁড়াও কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। 2 নাম্বার সরতে 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 তুমি আর কোথায় সরবে, কবি একথা থেকে কি স্মরণ করার কথা বলেছেন, এক্ষেত্রে দেয়া তার পরামর্শটি কি? 3 নাম্বার এবার ঘুরে দাঁড়াও আর এখন ঘুরে দাঁড়াও পংক্তি দুটিতে আবার এবং এখন শব্দ দুটির প্রয়োগের সার্থকতা বুঝিয়ে দাও। এই 3টি প্রশ্ন অবশ্যই কিন্তু এখান থেকে অর্থাৎ ঘুরে দাঁড়াও থেকে তোমরা করে রেখো, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরের পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সুভা। সুভার ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, সে নির্জন দ্বীপ্রহর মতো শব্দহীন এবং শব্দহীন, সুভা সম্পর্কে এরূপ উপমা লেখক ব্যবহার করেছেন কেন? 2 নাম্বার সেই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত, প্রতাপের কাছে সুভা কিভাবে মর্যাদা পেত তা গল্প অবলম্বনে লেখো। 3 নাম্বার তাহাদের জাতি এবং পরকাল রক্ষা হইল, কাদের সম্পর্কে একথা লেখক বলেছেন তার সম্পর্কে মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। 4 নাম্বার প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, মানুষের ভাষার অভাব কিভাবে প্রকৃতি পূরণ করতে পারে তা আলোচনা করো। 5 নাম্বার সুভার সঙ্গে মনুষ্যত্বের প্রাণীর বন্ধুত্ব কিভাবে হয়েছিল তা লেখো। 6 নাম্বার শুক্লা দ্বাদশীর রাত্রিতে সুভার মনের অবস্থা কেমন ছিল, তার মনের অবস্থা এরকম হবার কারণ কি? এই 6টি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু করে রেখো। বিষয়বস্তু করে রাখলে এই প্রশ্নের উত্তরগুলি খুব সহজেই তোমরা পারবে এবং এগুলি তৈরি করে নিলেই শর্ট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের উত্তরও তোমরা সহজেই পেরে যাবে। পরের পাঠ শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় রচিত পরাজয়। পরাজয়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও।
এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি। এখানে কার দুঃখ বেদনার কথা বলা হয়েছে, এই দুঃখ যন্ত্রণার দিনে কিভাবে অতীতের সুন্দর দিনগুলির কথা তার মনে এসেছে। 2 নম্বর প্রশ্ন, সিদ্ধান্তটা নেয়ার পরই রঞ্জনের মন অনেকটা শান্ত হলো, এখানে রঞ্জনের কোন সিদ্ধান্তের কথা বলা হয়েছে। 3 নাম্বার, ব্যাপারটা কি হলেও বুঝতে একটু সময় লাগলো সমর্থকদের, এখানে কোন ব্যাপারটার কথা বলা হয়েছে। 4 নাম্বার, একটু আগেও সবকটা কাগজে বার পুজোর রিপোর্ট পড়েছে, এখানে ও বলতে কার কথা বোঝানো হয়েছে, সে সবকটা কাগজে একই বিষয়ে রিপোর্ট পড়লো কেন। 5 নাম্বার, ঠিক 1 বছর আগের ঘটনা, 1 বছর আগে কোন ঘটনা ঘটেছিল। 6 নাম্বার, রঞ্জন টেলিফোনটা রেখে দিল, কোন কথা শুনে রঞ্জন টেলিফোনটা রেখে দিয়েছিল। 7 নাম্বার, রঞ্জনের ক্লাবের সঙ্গে তার 15 বছরের সম্পর্ক কিভাবে ছিন্ন হলো, এই বিচ্ছেদের জন্য কাকে তোমার দায়ী বলে মনে হয়। 8 নাম্বার, 2 প্রধানের লড়াইকে কেন্দ্র করে অনেক বছর পরে কলকাতা আবার মেতে উঠেছে, গল্প অনুসরণে লেখকের লড়াইয়ের উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচের বিবরণ দাও। 9 নাম্বার, গল্পের ঘটনা বিশ্লেষণ করে পরাজয় গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। এই 9টি প্রশ্ন অবশ্যই কিন্তু করে রেখো, 9টি প্রশ্নই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কোনো প্রশ্ন বাদ দিও না, দরকার হলে ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি খাতায় লিখে নাও। পরের পাঠ, জয় গোস্বামী রচিত মাসিপিসি। মাসিপিসির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও। অনেকগুলো পেট বাড়িতে, পেটের আবিধানিক অর্থ কি, মাসিপিসি কবিতায় কি অর্থে ব্যবহৃত হয়েছে। 2 নাম্বার, শুকতারাটি ছাদের ধারে চাঁদ থামে তাল গাছে, এই পংক্তিটির মাধ্যমে দিনের কোন সময়ের কথা বলা হয়েছে, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। 3 নাম্বার, 2-1 ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে, এই পংক্তিটির মাধ্যমে যে ছবিটি ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো। 4 নাম্বার, শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়, এই পংক্তিটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। 5 নাম্বার, মাসিপিসি কবিতায় মাসিপিসি কারা, তাদের জীবনের কোন ছবি এই কবিতায় খুঁজে পাও। মাসিপিসি কবিতা থেকে এই 5টি প্রশ্ন করে রাখলেই তোমরা পেয়ে যাবে, কোনো সমস্যা তোমাদের হবে না, প্রতিটি কিন্তু করে রেখো অবশ্যই। এর পরের পাঠ, সুন্দর রামস্বামী রচিত টিকিটের অ্যালবাম। টিকিটের অ্যালবামের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো, নগরাজনের অ্যালবামের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়লো কেন। 2 নাম্বার, কেটে পড় হিংসুটে পোকা, বক্তা কে, কাকে সে এমন কথা বলেছে। 3 নাম্বার, হঠাৎ যেন ওর জনপ্রিয়তা কমে গেছে, কার এমন মনে হয়েছে, এই জনপ্রিয়তা হঠাৎ কমে যাওয়ার কারণ কি। 4 নাম্বার, ডাক টিকিট সংগ্রহ করার ক্ষেত্রে রাজাপ্পার তীব্র আকর্ষণের যে পরিচয় গল্পে রয়েছে তা আলোচনা করো। 5 নাম্বার, নগরাজনের প্রতি রাজাপ্পা কিভাবে ক্রমশ ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। 6 নাম্বার, সন্ধেবেলা রাজাপ্পা নগরাজনের বাড়ি গেল, কোন উদ্দেশ্য নিয়ে রাজাপ্পা নগরাজনের বাড়িতে গিয়েছিল, এর মধ্যে দিয়ে তার চরিত্রের কোন দিকটি ধরা পড়ে। 7 নাম্বার, কৃতকর্মের জন্য অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে টিকিটের অ্যালবাম গল্পে রাজাপ্পার আত্মশুদ্ধি ঘটেছে, গল্পের ঘটনা বিশ্লেষণ করে উদ্ধৃতির যথার্থতা প্রতিপন্ন করো। এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু করে রেখো, কোনো প্রশ্নই কিন্তু এগুলির মধ্যে তোমরা বাদ দিও না। এর পরের পাঠ অর্থাৎ শেষ পাঠ, সুভাষ মুখোপাধ্যায় রচিত লোকটা জানলই না। লোকটা জানলই নার ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, বাঁদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে, এখানে বাঁদিকের বুক পকেট বলতে কি বোঝানো হয়েছে। 2 নাম্বার, ইহকাল পরকাল, এই শব্দদ্বয় এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে। 3 নাম্বার, আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি, তাকে এরকম বলার কারণ বুঝিয়ে দাও। 4 নাম্বার, লোকটা জানলই না পংক্তিটি দুবার কবিতায় রয়েছে, একই পংক্তি একাধিকবার ব্যবহারের কারণ কি। 5 নাম্বার, লোকটা জানলই না কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নগুলি অবশ্যই কিন্তু করে রেখো, এগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার সাহিত্য মেলা বইয়ের প্রত্যেকটি পাঠ যেগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা হবে তার ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমি দিয়ে দিলাম। প্রতিটি প্রশ্ন অবশ্যই প্রস্তুত করে নিও, যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে না পারো সেই প্রশ্নটি মেনশন করে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই সেই উত্তর তোমাদের দিয়ে দেব এবং কোনো সমস্যা তোমাদের হবে না। এই প্রশ্নগুলি করলেই কিন্তু পরীক্ষায় 100% তোমরা কমন পেয়ে যাবে। দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আরেকবার দেখে নাও, প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে উত্তরগুলি অবশ্যই এখন থেকে প্রস্তুত করে নিও, কারণ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আর খুব বেশি তোমাদের বাকি নেই। তাই এখনই আমি তোমাদের সমস্ত প্রশ্নগুলি দিয়ে দিলাম 3rd ইউনিট টেস্টের ইম্পর্টেন্ট প্রশ্ন বাংলার। তো এটাই হলো তোমাদের অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার সম্পূর্ণ সাজেশন।
তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং অষ্টম শ্রেণীর বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে। যে যে প্রশ্নগুলি সাহিত্য মেলা বই থেকে তোমাদের দিলাম এই ভিডিওর মাধ্যমে, অতি অবশ্যই এই প্রশ্নগুলি তোমরা প্রস্তুত করে নিও। কোনো প্রশ্নের উত্তর না পারলে বা তোমাদের কোনো সমস্যা হলে বা তোমাদের যে কোনো কোয়েশ্চেন থাকলেই আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব। এবং আর কোন সাবজেক্টের সাজেশন ভিডিও তোমরা পেতে চাও সেটিও আমাকে কমেন্ট করে জানিও, সেই ভিডিও অতি অবশ্যই আমি তৈরি করে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।